হাঁপানিকে আমরা মেডিকেল টার্মে যেটুকু জানি দ্যাট ইজ কল অ্যাজমা, ঠিক। আর শ্বাসকষ্ট হচ্ছে একটা ব্রড স্পেকট্রাম, মানে হাঁপানি শ্বাসকষ্টের একটা কারণ, কিন্তু শ্বাসকষ্টের আরো অনেক কারণই থাকে। যদি বংশগতভাবে কারো হাঁপানি থাকে তাহলে তাদের ক্ষেত্রে তার নেক্সট জেনারেশনে হাঁপানি হবার একটা সম্ভাবনা থাকে। দ্বিতীয় কথা, হাঁপানি একটা অ্যালার্জিক রোগ। এই রোগের কিছু টিপিক্যাল সিমটমস থাকে, যেমন রাত বাড়লেই কাশি হয়, বা বুকে চাপ লাগে, শ্বাসকষ্ট হয়, শাঁই শাঁই হয়। হাঁপানির ক্ষেত্রে স্মোকিংয়ের যথেষ্ট ভালো রকম একটা রিলেশন রয়েছে। স্মোকিং যে কোনো রকম লাং ডিজিজের জন্য ডিরেক্টলি ইনভলভ। যেমন মেয়েরা ধরুন রান্না বান্না করে, বাড়ির মায়েরা, কাকিমারা, তার যে ধোঁয়া, কাঠের ধোঁয়া হোক, রান্নার ধোঁয়া হোক, প্রত্যেকটা ধোঁয়াই কিন্তু ডিরেক্টলি ওই হাঁপানির সাথে যুক্ত থাকে। তো অনেক পেশেন্টের এরকম হয় যে কোনো কারণে প্যানিক অ্যাটাকের জন্য শ্বাসকষ্ট হচ্ছে, তখনও তিনি ইনহেলার ব্যবহার করে যাচ্ছেন, বাট সেটা সবসময় কাম্য না। নমস্কার, গৌরী দেবী হসপিটালস থেকে আমি মৌপিয়া এবং আমাদের সঙ্গে আজ রয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ রেসপিরেটরি মেডিসিন, গৌরী দেবী হসপিটালসের ডক্টর অনির্বাণ গান্ধী। ডক্টর, আপনাকে অনেক অনেক স্বাগত। আমরা আজ আলোচনা করব হাঁপানি অথবা অ্যাজমা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে। দৈনন্দিন কর্মব্যস্ত জীবনের মধ্যে বাড়ির কাজ হোক বা বাইরের কাজ, হঠাৎ করে বুকে চাপ সৃষ্টি হওয়া বা বুকে এক ধরনের শোঁ শোঁ শব্দ হওয়া বা রাত বাড়লেই কাশি বেড়ে যাওয়া, এটা কিন্তু হাঁপানির লক্ষণ। তাই স্যার যখন আমাদের সাথে আজ রয়েছেন, জেনে নেব হাঁপানি কেন হয়। হাঁপানি সত্যি এখন দৈনন্দিন জীবনে অনেক কেসই আমরা হাঁপানির দেখতে পাই। হাঁপানি বা অ্যাস্তমা এর অনেক কটা কারণ হয়। প্রথম কথা হচ্ছে অনেকের ফ্যামিলি হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে যদি বংশগতভাবে কারো হাঁপানি থাকে তাহলে তাদের ক্ষেত্রে তার নেক্সট জেনারেশনে হাঁপানি হবার একটা সম্ভাবনা থাকে। দ্বিতীয় কথা, হাঁপানি একটা অ্যালার্জিক রোগ। এই রোগের কিছু টিপিক্যাল সিমটমস থাকে, যেমন রাত বাড়লেই কাশি হয়, বা বুকে চাপ লাগে, শ্বাসকষ্ট হয়, শাঁই শাঁই হয়। তো এর মেন কারণ হচ্ছে স্পেসিফিক কিছু ট্রিগার ফ্যাক্টর থাকে, বা ঠান্ডা লাগার জন্য, এবং ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে বা অ্যালার্জি যদি থাকে, তাদের ক্ষেত্রে হাঁপানি হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি। হাঁপানি হলেও তো শ্বাস নিতে কষ্ট হয়, তাহলে শ্বাসকষ্ট আর হাঁপানি কি একই জিনিস? হাঁপানিকে আমরা মেডিকেল টার্মে যেটুকু জানি দ্যাট ইজ কল অ্যাজমা, ঠিক। আর শ্বাসকষ্ট হচ্ছে একটা ব্রড স্পেকট্রাম, মানে হাঁপানি শ্বাসকষ্টের একটা কারণ, কিন্তু শ্বাসকষ্টের আরো অনেক কারণই থাকে। যেমন হার্টের রোগের জন্য শ্বাসকষ্ট হতে পারে, যদি বুকে একটা নিউমোনিয়া হয়ে থাকে তাহলেও শ্বাসকষ্ট হতে পারে, যদি বুকে ক্যান্সার হয় তাহলেও শ্বাসকষ্ট হতে পারে, যদি বুকে জল জমে তার মধ্যেও শ্বাসকষ্ট হতে পারে, যদি কারো একটা মানে বড় লেভেলের কোনো স্ট্রোক থাকে সেক্ষেত্রেও শ্বাসকষ্ট হতে পারে। তো হাঁপানি শ্বাসকষ্টের একটা কারণ। অনেক পেশেন্ট বলেন যে মাঝরাতে অ্যাজমা অ্যাটাক হয়েছে, অথচ তার কাছে সেই মুহূর্তে ইনহেলার নেই, তো সেক্ষেত্রে সে কি করবে? অ্যাজমার অ্যাটাকটাকে আমরা বলি অ্যাকুইট এক্সারবেশন অফ অ্যাজমা। এর অনেক কটা ক্লাসিফিকেশন হয় ডিপেন্ডিং আপন দ্য সিভিয়ারিটি। যদি পেশেন্ট প্রচণ্ড রকম ডিস্ট্রেস থাকে তাহলে আমি বলবো যে খুব তাড়াতাড়ির মধ্যে হাসপাতাল যাওয়া উচিত, ঠিক আছে। আর তা না হলে এরকম ইনহেলার হচ্ছে এর অল্টারনেটিভ অপশন। তা না হলে সেকেন্ড মানে থার্ড কোনো অপশন নেই। আইদার যদি প্রচণ্ড অ্যাটাক হয় তাহলে হাসপাতাল যাওয়া, অথবা বাড়িতে যদি ইনহেলার থাকে তাহলে ইনহেলার নেওয়া। যদি মডারেট লেভেল অফ অ্যাটাক থাকে তাহলে আপনি খানিকক্ষণ ওয়েট অ্যান্ড ওয়াচ করতে পারেন, সেক্ষেত্রে অ্যালার্জির মেডিসিন, মন্টারেল সি টাইপের মেডিসিন খেতে পারেন। বাট আমি বলবো যে কাছে যদি হসপিটাল বা ডক্টরস থাকে তার কাছে অবশ্যই যাওয়া উচিত। অ্যাজমা রোগটিকে সঙ্গে নিয়ে জিম হোক বা সুইমিং বা নানান ধরনের এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলো কি যোগ দেওয়া সম্ভব? অবশ্যই যোগ দেওয়া সম্ভব, কিন্তু এই সমস্ত রোগের দুটো ফেজ থাকে। একটা ধরুন কন্টিনিউয়াস একটা ফেজ রয়েছে, আর একটা হচ্ছে অ্যাকিউট এক্সারবেশন ফেজ। যখন একটা পেশেন্টের মারাত্মক এরকম বাড়াবাড়ি থাকবে তখন অবশ্যই তিনি কোনো রকম অ্যাক্টিভিটি করবার জন্য খুব একটা সক্ষম হবেন না। কিন্তু যখন মানে খুব একটা বাড়াবাড়ি থাকবে না, মোটামুটি একটা ফেজের মধ্যে থাকবে, পেশেন্ট স্টেবল অ্যাজমা, সেই সমস্ত ক্ষেত্রে আমরা বলি যে অবশ্যই এক্সারসাইজ প্রত্যেকটা রকম রোগের ক্ষেত্রে একটা
মানে ট্রিটমেন্ট অফ চয়েস। ইভেন যাদের মানে অ্যাডভান্স লেভেলের ডিজিজ থাকে তাদের ক্ষেত্রেও আমরা নানা রকম এক্সারসাইজ করতে বলি, সেগুলোকে পালমোনারি রিহ্যাবিলিটেশন বলে। তার মধ্যে যেমন অ্যাজমার ক্ষেত্রে সব থেকে বেস্ট আমরা বলি সুইমিং, খুব ভালো এক্সারসাইজ, বা ডিপ ব্রিথ এক্সারসাইজ, যোগা। আচ্ছা, জিমের ক্ষেত্রে দুটো রকম হয়, একটা অ্যারোবিক এক্সারসাইজ হয়, একটা মাসেল ট্রেনিং হয়। তো এই সমস্ত ক্ষেত্রে যে অ্যারোবিক এক্সারসাইজগুলো সেগুলো খানিকটা প্রমোট করা হয়, অ্যারোবিক বা কার্ডিও যে এক্সারসাইজগুলো সেগুলো বেশি বলা হয়। তো অবশ্যই যদি স্টেবল থাকেন তাহলে অবশ্যই এক্সারসাইজ করা তো উচিত। অ্যাজমা থাকলে কোন কোন বিষয়গুলির থেকে সচেতন থাকতে হয়? হ্যাঁ, খুব ভালো কোশ্চেন করেছেন। আমি প্রথমেই যেমন বলেছি, অ্যাজমার স্পেসিফিক কিছু ট্রিগারিং ফ্যাক্টর থাকে, তার মধ্যে একটা কোল্ড, একটা ডাস্ট এবং স্পেসিফিক ফুড অ্যালার্জি কিছু থাকে। তো প্রথম কথা যদি জানা থাকে যে আমার এই খাবার খেয়ে কোনো রকম অ্যাজমার অ্যাটাক হয়, সেই খাবারগুলো অ্যাভয়েড করা উচিত। দ্বিতীয় কথা, স্মোকিং যদি হ্যাবিট থাকে সেটা অবশ্যই কম করা উচিত বা বন্ধ করা উচিত। তৃতীয় নম্বর, যখন যদি কোনো ঠান্ডা বা কোল্ড এক্সপোজার থাকে সেটা থেকে দূরে থাকা উচিত। চতুর্থ কথা, যখন ওয়েদার চেঞ্জ হবে সেই সময় কিন্তু প্রত্যেকটা অ্যাজমা পেশেন্টকে একটু সাবধানে থাকতে হয়, এবং যখন শীত শেষ হবে সেই সময়টাতেও একটু সাবধান থাকতে হয়। মানে যখনই ওয়েদার চেঞ্জ হবে তখনই দেখা গেছে যে অ্যাজমা একটা ট্রিগার হওয়ার একটা চান্সেস থাকে। তো সেইগুলো পুরোটাই একটু সংযতভাবে থাকা উচিত। আপনি যেমন বললেন স্মোকিং এর কথা, তো হাঁপানি বাড়াতে স্মোকিং এর কতটা ভূমিকা রয়েছে? হাঁপানির ক্ষেত্রে স্মোকিং এর যথেষ্ট ভালো রকম একটা রিলেশন রয়েছে। ম্যাক্সিমাম আমরা যে মানে হাঁপানি পেশেন্টদের দেখি, ম্যাক্সিমামের ক্ষেত্রেই তারা স্মোকার হন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই হাঁপানির ক্ষেত্রে সিওপিডি যে হাঁপানিটা তাদের ক্ষেত্রে বেশি রিলেশন থাকে, বাট অ্যাজমার ক্ষেত্রে থাকলেও থাকতে পারে। বাট দেখা গেছে যে কোনো রকম রিসার্চের ক্ষেত্রে যে স্মোকিং যে কোনো রকম লাং ডিজিজের জন্য ডিরেক্টলি ইনভলভ। শুধু স্মোকিংই আমি বলবো না, যে আমরা যে এখন যে বায়োমাস ফুয়েল এক্সপোজার, যে তাহলে পরের কোশ্চেনে আসবে তাহলে মেয়েদের কেন হচ্ছে, মেয়েরা তত স্মোকিং করে না। সেক্ষেত্রে উত্তর হচ্ছে বায়োমাস ফুয়েল এক্সপোজার। যেমন মেয়েরা ধরুন রান্না বান্না করে, বাড়ির মায়েরা, কাকিমারা, তার যে ধোঁয়া, কাঠের ধোঁয়া হোক, রান্নার ধোঁয়া হোক, প্রত্যেকটা ধোঁয়াই কিন্তু ডিরেক্টলি এই হাঁপানির সাথে যুক্ত থাকে। নট লাইক দ্য স্মোকিংয়ে একমাত্র যোগাযোগ দেখা গেছে। এখন দেখা গেছে যে হাঁপানির ক্ষেত্রে 50% মোটামুটি স্মোকার থাকে এবং 50% নন স্মোকার থাকে। এই নন স্মোকারদের মধ্যে ম্যাক্সিমামেরই কিন্তু আবার বায়োমাস পুরো এক্সপোজার থাকে। মানে ধরুন যারা রান্নার কাজ করে বা কোনো একটা ধোঁয়া ধুলোর মধ্যে কাজ করছে, তো অবশ্যই যুক্ত আছে, বাট নট লাইক দ্যাট কি মানে পুরোপুরি যুক্ত আমি বলবো। কিন্তু অবশ্যই অ্যাজমার সাথে স্মোকিং এর অবশ্যই একটা বেড়ে যাওয়ার একটা কোরিলেশন তো আছেই, ডেফিনেটলি। এখন দেখা যায় কারোর যদি অল্প হাঁপানি দেখা দিচ্ছে সেক্ষেত্রেও সে ইনহেলারের ডোজ অনেকগুলো ব্যবহার করে নিচ্ছে। তো ইনহেলারের এমন কিছু ব্যাপার রয়েছে যে এই ডোজগুলোর বেশি ডোজ নিলে সেটার পরিমাণ বেড়ে যাচ্ছে বা ক্ষতিকর বিষয়? দেখুন, আমি যেমন বললাম যে শ্বাসকষ্টের অনেক কারণ হয় হাঁপানি ছাড়া। অনেক সময় সাইকোজেনিকও আমরা একটা শ্বাসকষ্ট বলি। ধরুন মেন্টাল কোনো একটা স্ট্রেস রয়েছে, সেক্ষেত্রেও অনেক পেশেন্টের হাঁপানি হয়। বাট অবশ্যই মানে সেটা প্রপার হাঁপানি হতে হবে, সেটা ডায়াগনোসড হাঁপানি হতে হবে। যদি একদম প্রপার ডায়াগনোসড হাঁপানি হয় তাহলে সেক্ষেত্রেই মানে ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে ইনহেলার। ইনহেলার সহি হয় এই সমস্ত জায়গায়। ইনহেলারটাই মেন ট্রিটমেন্ট, আদার দেন বাদ বাকি মেডিসিনের থেকে ইনহেলারটাই সব থেকে বেস্ট ট্রিটমেন্ট। কিন্তু আগে হাঁপানি প্রমাণিত হতে হবে। হাঁপানি প্রমাণিত হওয়ার পরেই কিন্তু তাহলে ডাক্তারবাবুরা ইনহেলার প্রেসক্রাইব করে। কিন্তু অনেক পেশেন্টের এরকম হয় যে কোনো কারণে প্যানিক অ্যাটাকের জন্য শ্বাসকষ্ট হচ্ছে, তখনও তিনি ইনহেলার ব্যবহার করে যাচ্ছেন, বাট সেটা সবসময় কাম্য না। দ্বিতীয় কথা, প্রত্যেকটা ওষুধেরই কিছু মানে ডোজ থাকে, মানে আমরা বলি থেরাপিউটিক ডোজ। তো সবসময় থেরাপিউটিক ডোজ নিয়েই ইনহেলার নেওয়া উচিত। কিন্তু অনেক পেশেন্ট যে আমি রিলিফ পাচ্ছি না বলে বারবার ইনহেলার নিচ্ছে, তাহলে সেক্ষেত্রে চেক করতে হয় যে তিনি প্রপার ওয়েতে নিচ্ছে কিনা। যদি প্রপার ওয়েতে ইনহেলার ব্যবহার করেন তাহলে কিন্তু অল্প ডোজেও কিন্তু কাজ হয়। তাই সেক্ষেত্রে দুটো জিনিস আমার মেনলি বলার, একটা হচ্ছে ডায়াগনোসড হাঁপানি হতে হবে, আর সেকেন্ড প্রপার টেকনিকে নিতে হবে। যে দুটো জায়গাতেই কিন্তু অনেক পেশেন্টই ভুল থাকে। কিছু কিছু ন্যাচারাল জিনিস রয়েছে যেমন ফুলের গন্ধ বা ধুলো বালি, এছাড়াও আরো অনেক রকম জিনিস রয়েছে যেগুলো থেকে অ্যাজমা অ্যাটাক হতে পারে।
তো মানুষ বুঝবে কি করে যে তার সেটা থেকেই ট্রিগার হচ্ছে অ্যাজমা? বোঝার দুটো টেকনিক। এক হচ্ছে ঠেকে শেখা, মানে পার্টিকুলার কোনো একটা খাবার খেয়ে তার অ্যাজমার এক্সপোজার অ্যাটাক বাড়ছে, এটা যদি কেউ জেনে যায় যে এই খাবারটা খেয়ে খেয়ে আমার এই অসুবিধাগুলো বেশি হচ্ছে, তাহলে ওইটা একটা টেকনিক যে আমি খেয়ে আমার বুঝলাম আমার কোনো অসুবিধা হচ্ছে, হাঁপানি বাড়ছে, আমি খাবো না, ফার্দার এটা খাবো না। যেমন ঠান্ডা জল হতে পারে, অনেকের বেগুনে থাকতে পারে, হ্যাঁ, অনেকের মুগ ডালের মধ্যে হতে পারে। তো এটা একটা উপায়। আর সেকেন্ড উপায় হচ্ছে অ্যালার্জি প্রোফাইল টেস্ট করে নেওয়া। এই জায়গায় আমরা মানে প্রপার কোন কোন ফুডের মধ্যে তার অ্যালার্জি আছে, দ্বিতীয় কথা কোন কোন মেডিসিনের মধ্যে অ্যালার্জি আছে, প্রপার ব্যাপার টোটাল ব্যাপারটাই আমরা তখন জানতে পারবো। তো সেক্ষেত্রে আমি বলবো যে অ্যালার্জি প্রোফাইল একটা অপশন, যে জেনে যাওয়া যে কোন কোন জিনিসের জন্য অ্যালার্জি হচ্ছে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যারের থেকে আমরা জেনে নিলাম অ্যাজমা অ্যাটাক কখন হয়, কিভাবে হয় এবং হলে কি কি করবেন এবং কি কি করবেন না। এই সমস্ত জিনিস নিয়ে যদি আরো আপনাদের তথ্য লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।